নমস্কার, শুভ সন্ধ্যা। ক্রমশ রাতের দিকে আমরা এগিয়ে চলেছি। বঙ্গ সংস্কৃতি উৎসব কল্যাণী আমাদের আলোচনার টাফ টকের প্রতি বছরের ক্যালেন্ডারের অন্যতম দিন। আজকেও বাংলার সেরা বক্তারা রয়েছেন, তবে প্রথমেই যার কথা স্মরণ করব তিনি অবশ্যই পঙ্কজ দত্ত মহাশয়। নদিয়ার কাছে, কল্যাণীর কাছে তাকে নতুন করে পরিচয় করানোর আমার কোনো ইচ্ছে নেই, কারণ আপনারা আমাদের থেকে অনেক বেশি ভালো তাকে চেনেন, কারণ একদা তিনি এই নদিয়া জেলার পুলিশ সুপার ছিলেন। আমি প্রথমেই সব বক্তা এবং যারা দর্শক আছেন তাদের বলবো, পঙ্কজদা বারবার আমাদের হৃদয়ে ফিরে আসছেন, কারণ গত বছর এই মঞ্চে তিনি ছিলেন। আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে প্যালেস্তাইন ভিয়েতনাম তোমার পরাণ কাঁদে, বাংলাদেশের বেলায় কেন মুখ খুলতে বাঁধে। সত্যি তো, প্যালেস্তাইন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনায় আমরা কত সহজে মোমবাতি মিছিল বার করে দিই। একটা সময় তো কলকাতায় শতরূপের দল, তারা তো বিখ্যাত স্লোগান রচনা করেছিলেন, আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম। অসাধারণ। কিন্তু বাংলাদেশে যখন সংখ্যালঘু যারা হিন্দু তাদের যখন নির্মম অত্যাচারের মুখোমুখি হতে হয়, তখন কিন্তু অদ্ভুতভাবে আমরা কুঁকড়ে যাই। বিশ্ব মানবতার পূজারী বাঙালি সেই সময় কপুমণ্ডক হয়ে যায়। বলছিলাম যে কথায় যে এই মোশনের পক্ষে, অর্থাৎ এই মোশনে তিনটে দেশ, প্যালেস্তাইন, ভিয়েতনাম, বাংলাদেশের কথা, ভারতবর্ষের সীমানার বাইরে বিদেশের কথা রয়েছে। জাতীয় রাজনীতি এবং ভারতবর্ষে যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের এই দেশ সম্বন্ধে ধারণা, তাদের চিন্তা ভাবনা, তাদের দর্শন নিয়ে বলবো। বিশেষ করে একটি বিশেষ রাজনৈতিক দল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। এবার একটা মনে হতে পারে কেন আমি এই বিশেষ দলের কথা বলছি, কারণ ভিয়েতনাম এবং প্যালেস্তাইন নিয়ে অন্যান্য রাজনৈতিক দল সেইভাবে তো তাদের চিন্তা ভাবনা, তাদের লাইন স্পষ্ট করেননি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মতো। সেই জায়গা থেকে প্রাসঙ্গিকভাবেই সেই কথাই চলে আসে। সুতরাং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দৃষ্টিভঙ্গ থেকেই আজকের এই মোশন নিয়ে আলোচনা করি। প্রথমে বলি ভিয়েতনাম, অর্থাৎ ভিয়েতনামের যুদ্ধ এবং সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ নিয়ে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ছিলেন, তারা মিছিল, তাদের প্রতিবাদ, ধর্মঘট, আন্দোলন আমরা দেখেছি। তার অন্যতম কারণ ভিয়েতনামের যুদ্ধে রাশিয়া এবং চীন এবং হোচিমিনকে তারা সমর্থন করেছেন। সুতরাং কমিউনিস্ট পার্টির হয়ে ভারতবর্ষে কমিউনিজম রাস্তায় নামবে, এটা দুয়ে দুয়ে চার। এক্ষেত্রে দারুণ আলাদা করে বক্তব্য রাখার বলার বিষয় নেই। এবার আসি তাহলে ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধের বিষয়। ভারতবর্ষের কেরল, যেখানে পিনরাই বিজয়ন আবার ফিরে আসা, অর্থাৎ সেখানে কেরালার সংখ্যা যে ভোটার তাদের প্রায় 30% কিন্তু সংখ্যালঘু। এবং দেখবেন যে এই প্যালেস্তাইন সমর্থন যারা করেছেন তারা আরব দুনিয়ার মানুষজন বেশি, যারা অনেকটাই কেরল থেকে এসে এই এনআরআই হয়ে বাইরে কাজ করছেন। অতএব এক্ষেত্রে শুধুমাত্র কমিউনিজম রাশিয়া চীনের ইকুয়েশন নয়, কেরলে যে সংখ্যালঘু সম্প্রদায় তারা যে আরব দুনিয়ায় কাজ করছেন তাদের সমর্থন আশায়ও কিন্তু বাংলায় ওই কেরলের মতন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি প্যালেস্তাইনকে সমর্থন করেছিলেন। বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে গলা না ফাটানোর কারণ একই রকম ভাবে যদি পশ্চিমবঙ্গেও আবার করে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতায় ফিরে পাওয়া যায়। গণতন্ত্রের পূজারী সিপিআইএম তাই বাংলাদেশ নিয়ে কোনো কথা বললেন না। রইল মোহাম্মদ ইউনিস কেয়ারটেকার সরকার, তার সময় যা দেখেছি, অর্থাৎ যে বাংলাদেশে যে চূড়ান্ত খারাপ অবস্থা, তারপরেও কেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা আমেরিকার কথাও বলতে পারি, সময় কম বলে আমেরিকার প্রসঙ্গে যেতেই পাচ্ছি না, এর অন্যতম কারণ হিসেবে যদি বিশ্লেষণ করেন দেখবেন লোকাল পলিটিক্যাল ইকুয়েশনের মধ্যে কাজ করছে। তার অন্যতম সিএ, যেটা কেরল, যেখানে আবারও বলছিলাম মুসলিম অর্থাৎ সংখ্যালঘু ভোট বেশি, সেখানেই আমি দেখলাম বিধানসভা নির্বাচনে এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ফিরে আসার অন্যতম এজেন্ডাই ছিল সিএ নিয়ে নতুন করে বললে আরও একটি সময় লেগে যায় আলোচনা
অনেকটা সময় লাগে, হবে না। সুতরাং সেই জায়গা থেকে ওই লোকাল পলিটিক্যাল ইকুয়েশনেও কিন্তু বাংলাদেশকে নিয়ে যথেষ্ট চুপ থাকতে দেখেছি। একটি বিষয় বলে শেষ করবো যে দেখুন, দেখেছিলাম 34 বছরের রাজত্বে সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে আসা মানুষজন কিন্তু বাংলায় ঢুকেছিলেন। তো বাংলাদেশের যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি, এখানে আদানি আম্বানি কার বাড়ির ছাদের উপর দিয়ে কোন তার চলে গেছে এটা আলোচনার বিষয় নয়। মনে রাখবেন যে আজকে এখানে এই নদিয়া জেলায়, আমি কারোর নাম বলে কাউকে অস্বস্তিতে ফেলছি না, কারণ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তারা নন। এখানে তারা সৎভাবে ব্যবসা করেন, যাদের 500 কোটি টাকার বেশি, আপনাদের কল্যাণীরও একজন মানুষ আছেন, তার মধ্যে কয়েকজনের টাকা বাংলাদেশে ইনভেস্ট করা আছে। বাংলাদেশের সঙ্গে আমাদের 4007 কিলোমিটারের একটা পোরাস বর্ডার আছে। পশ্চিমবঙ্গে আমাদের সঙ্গে বাংলাদেশের সীমান্ত হচ্ছে 2200 কিলোমিটারের বেশি। ওপারে দাঁড়িয়ে একটা সাইকেলের বেল দিলে এপারে শোনা যায়। একটা অবৈজ্ঞানিক বর্ডার ঈশ্বর যা তৈরি করেছিলেন, আমরা আমাদের রাজনৈতিক ভুলের কারণে, আমাদের কিছু মানুষের তাড়াতাড়ি গদিতে বসবার কারণে আমরা আত্মসমর্পণ করে গিয়েছিলাম, আমরা হেরে গিয়েছিলাম ব্রিটিশ কূটনৈতিক চতুর সাম্রাজ্যবাদী শয়তানির কাছে। নিঃসন্দেহে আমার মনে হয় ঝড় আসার আগে কোনো কিছু শান্ত থাকে। কয়েকটা দিন অপেক্ষা করুন, ভারতবর্ষের সীমানা বাড়বে। ছিটমহল বিনিময় দেশের সীমারেখা দেবে তৈরি হয় না। যা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা আমরা কয়েক বছরের মধ্যে ফিরে পাব। সংসদ বাড়বে, দেশের সীমানা বাড়বে। আগ্রাসন দিয়ে নয়, কারণ পৃথিবীর সমস্ত দেশের সীমানা তৈরি হয়েছে তরবারির অগ্রভাগ দিয়ে। আর আমাদের এখানে আমাদের সংস্কৃতি দিয়ে, ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে, বসুধৈব কুটুম্বকম দিয়ে, চাপিয়ে দিয়ে নয়, মানুষের আত্মহননের পথ দিয়ে নয়। যেহেতু আমাদের অধিকার, আমাদের জমি যা আমাদের হাত থেকে চলে গেছে, সেই জমি ফিরে আসবে। বাংলাদেশের স্থায়ী সমাধান কয়েক মাসের মধ্যে আপনাদের সামনে আসছে। ধন্যবাদ শ্রমিক ভট্টাচার্য, একটু বেশি সময় নিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঈগলের সঙ্গে অন্য পাখিদের তফাৎ জানেন তো? তফাৎ হচ্ছে একটাই, যখন ঝড় ঝঞ্ঝা হয় ঈগল অনেক 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 উপরে উঠে যায় এবং গোটা পৃথিবী থেকে গোটা বিশ্ব তার চোখে ধরা পড়ে। শ্রমিকদা তার অসাধারণ শব্দচয়ন, বাক্য গঠনে আমাদের মোহিত করেছেন, কিন্তু তিনি কি ঈগলের মতো অনেক দূরদৃষ্টি দেখাতে চেয়েছেন, নাকি তিনি আপাত ঝঞ্ঝাগুলো কাটিয়ে অনেক ওপরে উঠতে বলছেন? আমি এবার ডেকে নেব শতরূপকে। শতরূপ ঘোষ, প্যালেস্তাইন ভিয়েতনাম তোমার পরাণ কাঁদে, বাংলাদেশের বেলায় কেন মুখ খুলতে বাধে। আমার মনে হচ্ছে শতরূপই এর প্রশ্ন দেবে। সত্যি ইসরায়েল নিয়ে কথা বলে না কেউ, কেন? ইসরায়েল নিয়ে কথা বলি না কারণ পৃথিবীতে ইসরায়েল বলে কোনো দেশ নেই। যেটাকে আমরা ইসরায়েল বলি ওটা আসলে অকুপাইড প্যালেস্তাইন। কারোর ভালো লাগলে ভালো, কারোর ভালো না লাগলে ভালো না। নমস্কার। দেখুন, আমি সবার আগে একটা আপনাদের মনে করে, আপনারা নিশ্চয়ই দেখেছেন একসময় মিরাক্কেলে মৃদুলদা বলে একজন কন্টেস্টেন্ট ছিলেন, খুব জনপ্রিয় ছিলেন। তো তিনি একবার একটা জোক বলেছিলেন, এখনো মাঝে মধ্যে দেখবেন ফেসবুকে ভাইরাল হয়, যে আমার বাবার সাথে আমার প্রেমিকার মায়ের প্রেম হলো, তারপর তাদের বিয়ে হলো, তারপর তার সাথে আমার মামার বিয়ে হলো, তারপর তার সাথে এই করলো, কোনো জটিল সম্পর্কের হিসেব। আলটিমেটলি হিসাবটা না মেলাতে এসে ব্যাপারটা একটা জায়গায় এসে শেষ হলো যে সুতরাং এখন ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে আমার বাবা হচ্ছে আমার ছেলে আর আমি হচ্ছে আমার নিজের শ্বশুর। আমার ওইটা মনে পড়ে গেল অনন্যার ভাষণ শুনে। ও প্রথমে সিপিএমের সঙ্গে ভিয়েতনাম, ভিয়েতনামের সঙ্গে রাশিয়া, রাশিয়ার সঙ্গে চায়না, চায়নার সাথে কেরালা করে আলটিমেটলি ইকুয়েশনটা দাঁড়ালো যে কমিউনিস্ট আর আমেরিকা একসঙ্গে, যা আমি আমার নিজের শ্বশুর। তবে আপনাদের একটা কথা বলছি, এই অনন্যা কদিন আগে কলকাতা কর্পোরেশনের ফ্লোরে দাঁড়িয়ে পোপ সহ খ্রিস্টান কমিউনিটিকে যাচ্ছে তাইভাবে অপমান করে ওনার দলের তিরস্কৃত হয়েছিলেন। ওনার দলের পক্ষ থেকে ববি হাকিম প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। উনি যে কথা বলেছেন, ওনার এই মানসিকতা আমাদের দলের মনোভাব নয়। আমার বিশ্বাস আজকে এই মাঠে যদি তৃণমূলের কোনো নেতা থেকে থাকেন, তিনিও জানেন আমি ভুল বলছি না।
আজকের ওনার এই বক্তব্য টেলিকাস্ট হওয়ার পরে হয়তো একবার তৃণমূলের পক্ষ থেকেই বলা হবে যে অনন্যা বন্দ্যোপাধ্যায় এখানে যে কথাগুলো বলেছেন এগুলো তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয়, এগুলো প্রায় বিজেপির বক্তব্য। এই নদিয়া এখান থেকে কয়েক কিলোমিটার দূরে গেদে থেকে শুরু করে রানাঘাট কুপাস ক্যাম্প থেকে শুরু করে এই বিস্তীর্ণ এলাকার মানুষ আপনারা সাক্ষী আছেন। যেদিন বাংলায় বামপন্থীরা ৭-এর দশকে ভিয়েতনামের মুক্তি সংগ্রামের পক্ষে মিছিল করছিল, সেই দিনই গোটা বাংলা জুড়ে বামপন্থীরা উদ্বাস্তু আন্দোলন করছিল, ইউসিআরসির আন্দোলন করছিল। গোটা বাংলা জুড়ে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু মানুষের জন্য রিফিউজি কলোনি তৈরি করছিল গোটা বাংলা জুড়ে, আর কেউ করেনি। রিফিউজি আন্দোলনের ইতিহাসের পাতাটাকে উল্টো করে ঝাড়লেও কোনো বাজপেয়ী আডবাণীর নাম পাওয়া যাবে না, নাম পাওয়া যাবে কমিউনিস্ট পার্টির উদ্বাস্তু আন্দোলনের নেতাদের নাম। অনন্যা বন্দ্যোপাধ্যায় বলার সময় বললেন বামপন্থীদের সময় সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে মানুষ এসে পশ্চিমবাংলায় সেটেল করেছে। যদি করে থাকে আমরা গর্বিত। বাংলাদেশ থেকে উৎপীড়িত হিন্দু মানুষ যদি ভারতের নাগরিকত্ব পেয়ে থাকেন আমরা গর্বিত তার জন্য, এবং আমরা আজও মনে করি বাংলাদেশের প্রত্যেকজন উৎপীড়িত হিন্দু মানুষ যদি মনে করেন তাকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এটা শতরূপ ঘোষের বক্তব্য নয়, এটা সিপিআইএমের বক্তব্য। 2012 সালে আমাদের তৎকালীন সেক্রেটারি প্রকাশ কারাত মনমোহন সিং তখনকার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকজন সংখ্যালঘু হিন্দু মানুষকে তিনি যদি ভারতের নাগরিক হতে চান তাকে ভারতের নাগরিকত্ব দিতে হবে। প্রশ্নটা এখানে ভিয়েতনাম প্যালেস্তাইনের প্রশ্ন কি বাংলাদেশের প্রশ্ন আলাদা করে নয়। আমরা তো চিরকাল মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল বলুন তো কি ছিল সময়টা? ইন্দিরা গান্ধীর সঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে কমিউনিস্টদের তখন আদায় কাজকলায় সম্পর্ক, মার খাচ্ছি, খুন হচ্ছে, পাড়ায় পাড়ায় শহীদ বেদি আমাদের কমরেডদের লাশের ওপর দাঁড়িয়ে চাপ চাপ রক্ত ডিঙিয়ে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলাম। বলেছিলাম দেশের ভেতর কংগ্রেসের সঙ্গে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমাদের যা লড়াই আছে থাক, কিন্তু যদি পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য ইন্দিরা গান্ধী ভারতের সেনা পাঠান, আমরা ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি ইন্দিরা গান্ধীকে, আমরা ভারত সরকারের সঙ্গে রয়েছি, বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করা হোক। কোথাকার একটা বাপের নাম ভুলে যাওয়া ইকুয়েশন শুনলাম, বামপন্থী এবং আমেরিকা এক জায়গায়। তখন আপনাদের মনে নেই আমেরিকা 7ম নৌবহর এসেছিল ভারতকে আক্রমণ করতে পাকিস্তানের হয়ে। সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল, যে রাশিয়াকে নিয়ে ছাপ্পায় যেটা কাউন্সিলর এত কথা বললেন, সেই সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল বলে সেই 7ম নৌবহর আমেরিকার ফেরত চলে গেছিল, ভারত রক্ষা পেয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের হাত থেকে। স্বয়ং অন্য কেউ নয়, স্বয়ং মুজিবুর রহমান কলকাতায় সমাবেশ করে ইন্দিরা গান্ধীকে এবং সোভিয়েত ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে গেছিলেন। আমরা ভুল করেছি, ভিয়েতনামের হয়ে কথা বললে আমরা ভুল করেছি। 65-70 বছর ধরে টার্গেট করে করে প্যালেস্তাইনের যদি হাসপাতাল আর বাচ্চাদের স্কুলে বোম মারা হয়, মিসাইল মারা হয়, তার বিরুদ্ধে কথা বলে কোন মানুষ না বলবে বলুন তো? আর এই কথা খালি আমরা বলি, আপনাদেরকে বলি, গত মাসের ডিসেম্বরের 4 তারিখ মোদীর সরকার ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে প্যালেস্তাইনের পক্ষে প্রস্তাবে ভোট দিয়েছে ইসরায়েলের প্যালেস্তাইনের ওপর অবৈধ দখলদারিকে প্রত্যাহার করতে হবে। এই প্রস্তাবে ভারতের পক্ষ থেকে মোদী সরকার ভোট দিয়েছে গত মাসের 4 তারিখ, এবং সঠিক কাজ করেছে। আমরা মোদী সরকারের এই স্ট্যান্ডকে সমর্থন করি। এরা ভোট দেয় ইউএনএ প্যালেস্তাইনের হয়ে, আর সীমান্তবর্তী জেলায় এসে মানুষকে উস্কানি দেয় 4টে নিজের ভোট গুছিয়ে নেওয়ার জন্য। শুনুন, বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকারী আমরা। আমি যে কথাগুলো আমার আগের বক্তারা বলেছেন, মোদী সরকার কেন চুপ, ভারতের পতাকা মারিয়ে যাওয়া হচ্ছে তাও কেন, আদানির পেমেন্ট আটকে যাবে এই ভয়ে মোদী চুপ করে আছে, আমি কথাগুলোর আর পুনরাবৃত্তি করছি না। আমি এইটুকু বলছি, বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার একমাত্র আমাদের রয়েছে। তার কারণটা হচ্ছে আমরা মনে করি সংখ্যার জোরে সংখ্যালঘু ধর্মস্থান ভেঙে ফেলাটা অপরাধ। যারা আজ থেকে কয়েকদিন আগে বাবরি মসজিদের ভাঙাল ইটের ওপর দাঁড়িয়ে নৃত্য করে এসছে, তাদের মুখে কথা মানায় না। আপনারা দেখিয়েছেন, আপনারাই রাজনীতি করেছেন, যেখানে আমার সংখ্যা বেশি সেখানে আমি তোমার ধর্মস্থান ভাঙবো, আর যেখানে তোমার সংখ্যা বেশি সেখানে যদি তুমি আমার ধর্মস্থান ভাঙো, আমি কোন মুখে তার প্রতিবাদ করব? শ্রমিক দা সঠিক কথা বলেছেন। বামিয়ানে যে বুদ্ধ মূর্তি ভেঙেছিল তালিবানরা, সেখানে কোনো আদানির গল্প ছিল না, বাণিজ্যের গল্প ছিল না, কি ছিল? সংখ্যার জোর। ভাই, আমার হাতে সংখ্যা আছে, আমি মেজরিটি, আমি বুদ্ধ মূর্তি ভাঙবো। যেরকম বামিয়ানে তালিবানরা বুদ্ধ মূর্তি ভেঙেছিল সংখ্যার জোরে, যেরকম ভাবে আজকে বাংলাদেশে একটার পর একটা হিন্দু মন্দির ভাঙা হচ্ছে সংখ্যার জোরে। কোনো যুক্তি নেই, কোনো নৈতিকতা নেই, খালি সংখ্যার জোরে ইসলামিক মৌলবাদ বাংলাদেশে একটার পর একটা হিন্দু মন্দির ভাঙছে।
সেরকম কোনো নৈতিকতা, কোনো যুক্তি ছাড়া শুধুমাত্র সংখ্যার জোরে যদি ভারতেও মসজিদ ভাঙা হয়ে থাকে আমরা তারও বিরোধী। সেই কারণে আমাদের এই নৈতিক অধিকার রয়েছে বাংলাদেশে মন্দির ভাঙার প্রতিবাদ করার। আর কার আছে বলুন তো এই নৈতিক অধিকার? এখানে দাঁড়িয়ে আমরা গল্প শুনলাম, ঠিক কথা, চিন্ময়ানন্দ বলে যে ইস্কনের সাধুকে বিচারের নামে প্রহসন করে আটকে রাখা হয়েছে, তার প্রতিবাদ আমাদের মুখে মানায়। কারণ বিচারের নামে প্রহসন করে 10 বছরের ওপর 90% প্রতিবন্ধী জিএন সাইবাবাকে যখন মোদীর সরকার ভারতে আটকে রেখেছিল আমরা তারও প্রতিবাদ করেছিলাম। তারপরে সে লোকটা বেকসুর প্রমাণিত হলেন কোর্টে। মাঝখান থেকে 90% একজন পঙ্গু প্রতিবন্ধী মানুষকে 10 বছরের ওপর জেলে আটকে রেখে যখন তিনি জেল থেকে বেরোলেন আধমরা হয়ে, আর কয়েকদিন বেঁচে থাকলেন, কয়েক সপ্তাহের মধ্যে তার প্রাণ চলে গেল, লোকটা মরে গেল। জিএন সাইবাবাকে বিনা বিচারে খুন করেছেন আপনারা মশাই। আপনারা আবার কার বিনা বিচারে বন্দী থাকার গল্প শোনাচ্ছেন? ভারতে যখন দিনের পর দিন স্ট্যান স্বামী থেকে শুরু করে, ভারভারা রাও থেকে শুরু করে, ভারতের দলিত আন্দোলনের কর্মী থেকে শুরু করে নারী আন্দোলনের কর্মী, তারা যখন দিনের পর দিন বিনা বিচারে জেল খাটে, আপনাদের মুখ থেকে শুনতে হবে নাকি মশাই অন্য দেশে বিনা বিচারে বন্দী থাকার কথা? এই প্রতিটা অপরাধের প্রতিবাদ করার অধিকার একমাত্র আমাদের রয়েছে। যে কথাটা বললেন শ্রমিকদা, ভারতের সঙ্গে বাংলাদেশের এমন একটা বর্ডার আছে, বাংলার সাথে বাংলাদেশের এমন একটা বর্ডার আছে, ওপারে দাঁড়িয়ে কেউ সাইকেলের ঘন্টা বাজালে এপার থেকে শোনা যায়। শ্রমিকদা, পৃথিবীর যে কোনো বর্ডারেরই ওপারে দাঁড়িয়ে সাইকেলের ঘন্টা বাজালে অন্যদিক থেকে শোনা যায়, এটা স্বাভাবিক কথা, নতুন করে বলার কিছু নেই। মানে নদিয়া আর মুর্শিদাবাদের বর্ডারে দাঁড়িয়ে সাইকেলের ঘন্টি বাজালে মুর্শিদাবাদ থেকে শোনা যাবে, মুর্শিদাবাদের বাজারে নদিয়া থেকে শোনা যাবে। কিন্তু যে কথাটা বললাম, বর্ডারের ওপার থেকে আসা খালি সাইকেলের ঘন্টা শুনবেন না শ্রমিকদা, বর্ডারের ওপার থেকে আসা মৌলবাদের যুক্তিগুলো শুনুন। মৌলবাদের যুক্তি হচ্ছে এখানে আমার সংখ্যা বেশি তাই আমি তোমার ধর্মস্থান ভাঙবো। এর পেছনে কোনো লজিক নেই, এর পেছনে মৌলবাদ রয়েছে। আপনারা ভাবছেন এরা কেউ হিন্দুর স্বার্থ? আরে শুভেন্দু অধিকারী বর্ডার করে আগর বলছে হচ্ছে আমি পেট্রোল যাব মিছিল করে, ওদিকে আবার দেখি বাংলাদেশের কতগুলো ভাট টাইপের লোক, কারা এদেরকে সেনাপ্রধান বানিয়েছিল, তারা বলে আমরা আগরতলা চলো অভিযান করবো, বর্ডার পার করে আগরতলা যাবো। আচ্ছা আপনারা বলুন তো, শুভেন্দু অধিকারী পেট্রোপোল অব্দি যেতে পারেন, পেট্রোপোল পার করে 1 ইঞ্চি যেতে পারবেন? ওপার থেকে বাংলাদেশের যে সমস্ত প্রাক্তন সেনাপ্রধান কারা সব আছে বলছে আগরতলা চলো, আগরতলার পরে 1/2 সেন্টিমিটার ভারতের ভেতরে ঢুকতে পারবে? মেরে পাট করে শুয়ে রেখে দেবে ওখানে বিএসএফ। এইগুলো দিয়ে লোককে উস্কানো যায়। শুভেন্দু অধিকারীও জানেন যে আমার ক্ষমতা নেই বর্ডার পার করে বাংলাদেশের হিন্দুকে ভালো রেখে আসা। ওপারের বাংলাদেশের ইসলামিক মৌলবাদের প্রতিনিধিদেরও তারাও খুব ভালো করে জানে আমার ক্ষমতা নেই আগরতলার বর্ডার পার করে ত্রিপুরায় কোনো মুসলমানকে ভালো রেখে আসা। দায়িত্বশীল নেতা সে যে নিজের দেশের সংখ্যালঘু মানুষের যত্ন নেবেন এবং তার এই নৈতিক অধিকার থাকবে অন্য দেশে যদি সংখ্যালঘু মানুষের উপর কোনো অত্যাচার হয় তার বিরুদ্ধে কথা বলার। তার বাইরে বাকি আমি দেখেছি শ্রমিকদা কতক্ষণ বলেছেন, আমিও ঘড়ি দেখছি, আমার হাতেও ঘড়ি আছে। তার বাইরে যা বলা হবে সেটাই আসলে ভোট ব্যাংকের রাজনীতি। কেউ ওখান থেকে বলছে আমরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, তো এখান থেকে কিছু সাংবাদিক চ্যানেলে বলছে আমরা এবার ঢাকা চট্টগ্রাম দখল করে নেব, ইস্ট বেঙ্গল ক্লাবের পতাকা এবার চট্টগ্রামে উঠবে। শুনুন, ঢাকাও দখল হবে না, চট্টগ্রামও দখল হবে না, কলকাতাও দখল হবে না, দখল হবে খালি আমার আপনার মন, আমার আপনার মাথা, আমার আপনার মস্তিষ্ক, যাতে কিনা আমাদের ভোটটাকে দখল করা যায়। এবং এরা কেউ হিন্দুদের জন্য ভাবে। দেখুন, এরা জানে না, আজকে ধরুন তামিল কোনো চ্যানেলে, কোনো টিভি চ্যানেলে কি তেলেগুর কোনো টেলিভিশন চ্যানেলে যদি কোনো কথা বলা হয় তার সরাসরি অভিজ্ঞতা হয়তো বাংলাদেশে গিয়ে নাও পড়তে পারে বা দেরিতে পড়বে, কিন্তু কোনো বাংলা চ্যানেলে যেহেতু ভাষাটা এক, এখানে যা বলা হবে বাংলাদেশে সেটা লোকে মুহূর্তের মধ্যে ইউটিউবে, ফেসবুকে, টিভিতে দেখবে। বাংলাদেশে বাংলা ভাষায় যা বলা হবে ভারতের বিরুদ্ধে, মহারাষ্ট্রের লোক বুঝতে না পারুক কি কর্ণাটকের লোক বুঝতে না পারুক, আমি আপনি বাংলার মানুষ বুঝতে পারবো ভাষাটা এক বলে। কথাটা আমি এই কারণে বলছি, আজকে যদি কেউ ভারতে দাঁড়িয়ে এমন কথা বলে, যে ভিডিও, যে ক্লিপ দেখিয়ে বাংলাদেশের ইসলামিক মৌলবাদীরা ওখানকার সংখ্যালঘু হিন্দুর ওপর আক্রমণ করার একটা মিথ্যে অজুহাত তৈরি করতে পারবে, এটা জেনে শুনে যারা এই কাজটা করছে, আপনারা ভাবছেন তারা সংখ্যালঘু হিন্দুর বন্ধু? তারাও খুব ভালো করে জানে আমি দেখাবো, আমার ইউটিউবে ভিউ হবে, আমার টিভি ভালো ভালো বিজ্ঞাপন পাবে, টিআরপি হবে, কোটি কোটি টাকা বিজ্ঞাপনের টাকা ইনকাম করে ঘরে বসে শুয়ে পড়বো, তারপরে আমার দেখানো ওই ক্লিপ নিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে হবে, মরুকে যাক, আমার দেখার দরকার নেই। এবং এটা আজকে নতুন হচ্ছে না, আপনাদের মনে করাই, অনেকে আপনাদের মনে থাকবে আমাদের পার্টির নেতা সীতারাম ইয়েচুরি কদিন আগে মারা গেলেন, প্রতিটা বক্তৃতায় কথা বলতেন, মনে করাতেন আমাদের 99 সালে লোকসভার ভোট হয়ে গেছে, গণনা বাকি।
যেদিন রেজাল্ট বেরোবে তার আগের দিন তখনকার লস্করি তৈবার যে কমান্ডার তার একটা ইন্টারভিউ করেছিল হিন্দুস্তান টাইমস। সেখানে সেই লস্কর তৈবার কমান্ডারকে জিজ্ঞেস করা হচ্ছে, হিন্দুস্তান টাইমসের সাংবাদিক জিজ্ঞেস করছেন যে আপনারা কি চান, ভারতের কাদের সরকার হোক? সে এক কথা বলছে, আমরা চাই বিজেপির সরকার হোক। সাংবাদিক বলছে যে আপনারা তো একটা ইসলামিক সংগঠন, বিজেপি অ্যান্টি মুসলিম পার্টি, আপনারা কেন চান যে ভারতে বিজেপির সরকার হোক? উত্তরে সে বলছে ভারতে যদি একটা ধর্মনিরপেক্ষ সরকার হয়, কংগ্রেসের সরকার হয় কি অন্য কোনো ধর্মনিরপেক্ষ দলের সরকার হয়, তাহলে ভারতে মুসলমানদের উপর অত্যাচার হবে না। আর ভারতে যদি মুসলমানের উপর অত্যাচার না হয় তাহলে পাকিস্তানে আমরা মুসলমানকে কি বলে উস্কাবো? কিন্তু ভারতে যত মুসলমানের উপর অত্যাচার হবে তত সেই খবর দেখি আমি পাকিস্তানে মুসলমানদেরকে উস্কে ভারত বিদ্বেষ চাষ করতে পারবো, আমার জামাতে ইসলামীকে পাকিস্তানে বড় করতে মার্জনা করবেন, লস্করি তৈবাকে আমি পাকিস্তানে বড় করতে পারবো, নতুন রিক্রুটমেন্ট করতে পারবো। যুগে 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 দেশে দেশে, এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা, সমস্ত ধর্মের মৌলবাদ আলটিমেটলি পাশাপাশি বসে থাকে, একে অপরের সঙ্গে বসে থাকে। আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে, কে প্যালেস্তাইনের বিরুদ্ধে বলবে, কে ভিয়েতনামের বিরুদ্ধে বলবে, কে কার বিরুদ্ধে বলবে, আমি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি, জার্মানিতে যদি নাজি বাহিনীর হাতে ইহুদি মানুষের উপর অত্যাচার হয়, হিটলারের বাহিনীর হাতে যে ইহুদি মানুষের উপর অত্যাচার হয়েছে, আমরা সেই ইহুদি মানুষটার পক্ষে। সেই ইহুদি মানুষের বংশধর যদি প্যালেস্তাইনে কোনো মুসলমান মানুষের উপর অত্যাচার করে, কোনো মুসলমান স্কুলের ছাত্রকে মিসাইল মেরে খুন করে, সেই ইহুদির হাতে খুন হওয়া সেই মুসলমানের পক্ষে আমরা। সেই মুসলমান যদি বাংলাদেশে কোনো সংখ্যালঘু হিন্দু মানুষকে খুন করে, তাহলে বাংলাদেশের সেই সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে আমরা। বাংলাদেশের সেই সংখ্যালঘু হিন্দু মানুষের কোনো আত্মীয় ভারতে উচ্চবর্ণের যদি কোনো দলিতের উপর অত্যাচার করে, তাহলে ভারতের সেই দলিতের পক্ষে আমরা। সেই দলিতের পরিবারের কোনো পুরুষ যদি নিজের পরিবারে কোনো মহিলার গায়ে হাত তোলে, তাহলে সেই দলিত পরিবারের মহিলার পক্ষে আমরা। সেই দলিত পরিবারের মহিলা যদি নিজের পাড়ায়, নিজের এলাকায় কোনো তৃতীয় লিঙ্গের মানুষের ওপর বিদ্রুপ করে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে, তাহলে সেই তৃতীয় লিঙ্গের মানুষের পক্ষে আমরা। আমরা ভিয়েতনামের পক্ষেও না, আমরা প্যালেস্তাইনের পক্ষেও না, আমরা বাংলাদেশের পক্ষেও না। যেখানে শোষণ হবে আমরা সেখানে শোষিতের পক্ষে। তিনি ভিয়েতনামি হোক, তিনি ভারতীয় হন, তিনি প্যালেস্তিনিয়ান হন, তিনি বাংলাদেশি হন। বামপন্থীরা এরকম ছিল, এরকম আছে, চিরকাল এরকম থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। সকলেই তাদের বক্তব্য রাখলেন এবং যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে দেব তার অন্যতম বিষয়টা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো একজন বক্তা আমার কথাই বললেন, বুঝলেন, অনন্যা বন্দ্যোপাধ্যায়, শুরু এবং শেষ। তাতে আমার মনে হলো যে বোধহয় ওষুধ ধরেছে, ওষুধ লেগেছে। এক অঞ্জন চৌধুরীর সিনেমা দেখেছিলাম, হীরক জয়ন্তী, সেখানে হিরো হিরোইনকে বলতো আই লাভ ইউ এটা সকালেরটা, আই লাভ ইউ এটা দুপুরেরটা, অ্যান্ড আই লাভ ইউ এটা রাত্রিরেরটা। এটাও তাই, শুরু থেকে অনন্যা বন্দ্যোপাধ্যায়, শেষেও অনন্যা বন্দ্যোপাধ্যায়। তার মানে আমাদের যে অভিষ্ট লক্ষ্য ছিল, অর্থাৎ যে কথাগুলো বলেছিলাম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নিয়ে, সেটা লেগেছে। বাংলাদেশ এত প্রতিবেশী রাষ্ট্র, তো কাছের রাষ্ট্র, সেখানে সংখ্যালঘু নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। তাদের জন্য কেউ কিছু করছেন না কেন? কেউ মানে ভারত সরকার, একই সঙ্গে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। কেন? কারণ তারা ভিয়েতনাম প্যালেস্তাইন নিয়ে মাথা ব্যথা করছেন। আজকে এখানে দাঁড়িয়ে বলছেন 34 বছরের জামানায় বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের জন্য গর্বিত। সেটা যদি গর্ববোধই করেন, তাহলে আজ যখন বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়িত, অত্যাচারিত, তাদের জন্য একটি মিছিল নেই কেন, আন্দোলন নেই কেন, ধর্মঘট নেই কেন? আসলে এরা কেউই কিছু করবে না। এবার রইল পশ্চিমবঙ্গ সরকার এবং তার মুখ্যমন্ত্রী। দেখুন, ভারতবর্ষের পররাষ্ট্র নীতি রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে কিছু স্টেপ নেওয়া সম্ভব নয়। এটা স্টেট সাবজেক্ট নয়, এটা সেন্ট্রাল সাবজেক্ট। দেখুন, বিশেষ কারণে আমাকে এখনই চলে যেতে হবে। এরপরে শতরূপ আবার অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানিকে টেনে আনার জন্য আরও অনেক সময় পাবে। আমি নতুন করে বিরোধ বাড়াচ্ছি না। প্রথমেই নদিয়াবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যখন একটি ইতিহাসের আলোচনা করছিলাম একজনের নাম উল্লেখ না করার জন্য, যার জন্য আজকে নদিয়া ভারতবর্ষের মধ্যে আছে, তিনি রানী জ্যোতির্ময়ী। খবর একটু দেরিতে আসার কারণে 18ই আগস্ট এখানে ভারতের পতাকা ওড়ে, তার আগে পাকিস্তানের পতাকা ছিল। শতরূপের পার্টি
যারা উদ্বাস্তু হিন্দুদের পক্ষে 34 বছর নিরবিচ্ছিন্ন বাম শাসনের পরেও তারা কোনো পাঠ্যপুস্তকে রানী জ্যোতির্ময়ীর নামটা রাখেনি। আমি জানি না উদ্বাস্তু আন্দোলনের মধ্যে দিয়ে নাম ঝাড়লে অটল বিহারী বাজপেয়ী কিংবা লালকৃষ্ণ আদবানির নাম বেরোবে কিনা, তবে যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সোমনাথ চট্টোপাধ্যায়ের পিতা NC চ্যাটার্জি, মেঘনাথ শাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ঐতিহাসিক মহেশচন্দ্র মজুমদার না থাকতেন, তাহলে আজকে এই নদিয়ার মাটিতে দাঁড়িয়ে বা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারতাম না। 2, দেখুন সেই ঘুরে ফিরে আবার রাম মন্দির বাবরি মসজিদ চলে এলো। 1968 সালে একজন কমিউনিস্ট নেতা একটি ডেলিগেশনে গিয়ে পেট্রোগ্রেডে তারই একজন সতীর্থকে প্রশ্ন করেন যে ওখানকার বামপন্থী আন্দোলনের নেতাকে, যে আপনারা এখানে চার্চগুলোকে রিনোভেট করছেন কেন? একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে দিয়ে সোভিয়েত ইউনিয়ন চলেছে, আর সেখানে আপনারা তো ধর্ম বিশ্বাস করেন না, এখানে কেন করছেন? উত্তরে তিনি বলেছিলেন যে আমরা এগুলো করছি কোনো ধর্ম বিশ্বাসের কারণে নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার এগুলোকে আক্রমণ করেছিল, এগুলো ক্ষতচিহ্ন যেগুলো আছে সেগুলো আমাদের জাতীয় ক্ষতচিহ্ন। যার যে কিছু মনে হতে পারে, কিন্তু আমরা মনে করি বাবর একজন বিদেশি আক্রমণকারী, সে আমাদের জিনিসটা ধ্বংস করেছে। যেরকম তৃণমূল কংগ্রেস এক রাত্রের মধ্যে CPIM এর 900 পার্টি অফিসকে পশ্চিমবঙ্গে দখল করে নিয়েছিল, সেই পার্টি অফিসগুলো যদি CPIM ফিরে পায় তাহলে তার বিরোধিতা বিজেপি করবে না। যদি আলিমুদ্দিন স্ট্রিটের নাম কেউ দখল করে ওই অফিসটাকে মমতাবাদী ভবন বানিয়ে ফেলে, অন্তত আর যেও না হোক বিজেপি তার প্রতিবাদ করবে। সুতরাং প্রশ্ন হলো বহুত্ববাদের মত প্রকাশের অধিকারের। ধন্যবাদ, চলে যাচ্ছি, আমার জন্য আক্রমণের পথ খোলা। আমি এবার শতরূপকেই বলবো বক্তা হিসেবে। শ্রমিক ভট্টাচার্যকে বেরিয়ে যেতে হচ্ছে, আমি শতরূপকে বলবো। শতরূপ। না না, পালাতে বলবেন না, শ্রমিকদা অত্যন্ত সুবক্তা, উনি পালানোর মানুষটা নিশ্চয়ই কোনো না, আমি এটা কোনো ব্যঙ্গ করছি না। শ্রমিকদা আমাদের রাজ্যের শ্রেষ্ঠ, আমরা ছোটবেলা থেকে শ্রমিকদার বক্তব্য শুনেছি, ওটা কোনো প্রশ্নই নেই, পালানোর নিশ্চয়ই ইয়ে আছে। তবে যাই হোক, আমি শ্রমিকদা যেহেতু যেতেও কিছুটা শুনতে পারবে, আমি সেই কারণে শ্রমিকদার ব্যাপারে কথাগুলো শ্রমিকদার উত্তরে কথাগুলো আগে বলছি। শ্রমিকদা যেটা উদাহরণ দিলেন চার্চ রেনোভেট করা, যেরকম চার্চকে রেনোভেট করা হচ্ছে সেরকমভাবে ভারতে বাবরি ধ্বংস করে মন্দির বানানোটা রেনোভেশন। কেমন লাগবে বলুন তো? আজকে যদি ইউনুস এবং ইউনুসের পোষা মৌলবাদীরা বলে বাংলাদেশে হিন্দু মন্দির ধ্বংস করাটা আসলে রেনোভেট করে মসজিদ বানানো হচ্ছে, এইটাই হয়। এই যে বলছেন না যে আমাদের বিশ্বাস, যেদিন বাবরি মসজিদ নিয়ে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, পরিষ্কার সেই রায়তে খালি এইটা বলা ছিল না যে ওখানে মন্দির তৈরি হবে, তার আগের লাইনটা এইটা ছিল, দীর্ঘ শুনানি চলার পরে, 3 দশক শুনানি চলার পরে কোনো প্রমাণ পাওয়া যায়নি ওখানে আদৌ কোনোদিন কোনো মন্দির ছিল, এটা সপক্ষে। কিন্তু যেহেতু বেশিরভাগ মানুষের এটা বিশ্বাস, তাই ঝামেলা মেটানোর জন্য আমরা বলছি ভাঙা যখন হয়ে গেছে তখন আপনারা আপনাদেরটা বানিয়ে নিন, আর ওখানে হচ্ছে আর একটা মসজিদ তৈরি হোক, তার জন্য আলাদা জমি চিহ্নিত করা হোক। আমি এইটাই বলছি, কোনো একটা দেশে যদি সংখ্যাগুরু মানুষের বিশ্বাসটাকে বিধান বানিয়ে দেওয়া হয়, তাহলে একই কাজ কিন্তু আফগানিস্তানে তালিবানরাও করতে পারে, একই কাজ বাংলাদেশে ইউনুসের বাহিনীও করতে পারে। পণ্ডিত জওয়াহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়াতে একটা কথা বলেছিলেন পৃথিবীর যে কোনো দেশে সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা বলে চিহ্নিত করা যায়, কিন্তু সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতাকে জাতীয়তাবোধ বলে চালিয়ে দেওয়া যায়। মুশকিল হচ্ছে মসজিদ ভেঙে মন্দির বানানো যদি ভারতে জাতীয়তাবাদ হয়, একই যুক্তিতে বাংলাদেশে মন্দির ভাঙাটাকে বাংলাদেশে জাতীয়তাবাদ বলে চালানো হবে। আমরা ওই জাতীয়তাবাদের বিরোধী। দ্বিতীয় কথা হচ্ছে, শ্রমিকদা অনেকগুলো নাম বললেন। মেঘনাথ শাহ বামপন্থী, আপনারা জানেন RSP থেকে উনি ভোটে প্রার্থীও হয়েছিলেন। যাই হোক, তার সঙ্গে আরও কতগুলো নাম বললেন। যদিও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্বাস্তুর জন্য কি লড়াই আছে আমার তো জানা নেই, আমার ধারণা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরও জানা নেই, কিন্তু যাই হোক, বাকি কতগুলো নাম বললেন সেগুলো তো অবশ্যই উল্লেখযোগ্য নাম। বললেন যে কেন 34 বছর সরকার চালানোর পরে আমাদের রাজ্যের সিলেবাসে নেই। আচ্ছা, এর আগে 6 বছর বাজপেয়ী গভর্নমেন্ট আর এখন 10.5 বছর মোদী গভর্নমেন্ট দেশ চালানোর পরে কেন ওই নামগুলো NCERT সিলেবাসে নেই বলুন তো? নামগুলো বাঙালিদের নাম বলে। শ্রমিকদা বললেন এর আগে বলার সময় যে কথাটা, ভারতের সীমানা বাড়বে, যেমন এক সময় শুনতাম যে অভিষেক জেলে যাবে, পিসি গ্রেপ্তার হবে,
2022 ডিসেম্বর মাসের নাকি 12 তারিখ, 14 তারিখ আর 20 তারিখ বাংলা তৃণমূল সরকার ভেসে যাবে। কি হলো? আমাদের দেশে একমাত্র আদানি আর অভিষেক ব্যানার্জি সম্পত্তি ছাড়া আর কিছুই বাড়ছে না। কিন্তু তার থেকে বড় কথা কি জানেন তো, যে জায়গাগুলোর কথা বললো, ছিটমহল বিনিময়ের কথা বললো গর্গদা বলার সময়, যার উত্তরে শ্রমিক বচ্চা যে কথাগুলো বললেন, গর্গদার বক্তব্যের সঙ্গে কমিউনিস্ট পার্টি হিসেবে আমাদের বক্তব্য এই প্রসঙ্গে পুরোটা মেলে না। কিন্তু কথাটা আমি এই কারণে বলছি, শ্রমিক ভট্টাচার্য যেটাকে বললেন যে ভারতের যে জমি দখল করা হয়েছে দখলমুক্ত করা হবে, ছিটমহল কিন্তু কেউ দখল করেনি। ছিটমহল কিন্তু সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী ছিলেন, ভারত সরকার এবং শেখ হাসিনার বাংলাদেশ সরকার তারা আলোচনা করে হস্তান্তর করেছিল একে অপরকে। অতএব ওটা কোনো দখল করার বিষয় নয়। কিন্তু আমি কি কারণে এর আগের বার আপনাদের কথাটা বললাম, তারা অনেকে ফেসবুক লাইভ করছেন, অনেকে ভিডিও করছেন, পোস্ট করবেন, আমাদের প্রত্যেকের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যাবে। এবং যেটা আমি বললাম, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশ, যেখান থেকে শ্রমিকদা সাইকেলের বেল শোনেন, বাংলাদেশের মানুষ এটা শুনতে পাবে। যখন বাংলাদেশে এটা দেখানো হবে, ভারতের একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে বাংলাদেশকে ইঙ্গিত করে বলছে ভারতের সীমানা বাড়বে, আপনারা বলুন এই ক্লিপটা, শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যটা বাংলাদেশের সংখ্যালঘু, আজকের পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে যাবে নাকি বিরুদ্ধে যাবে? আমি বলছি গলাবাজি করা একটা জিনিস, জানেন তো, কলার তুলে হুব্বাগিরি করা একটা জিনিস, কিন্তু আমি খুব বাস্তব জায়গা থেকে কথাটা বলছি। আর যদি বাংলাদেশে দাঁড়িয়ে কোনো মৌলবাদী কথা বলে যে বাংলাদেশের সীমান্ত বাড়বে, চিকেন নেকটাকে আমরা স্বাধীন করে নেব, আমরা মালদা মুর্শিদাবাদকে বাংলাদেশের ভেতর ঢুকিয়ে নেব, তার এই কথাটা বলার ফলে ভারতের সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচার বাড়ে নাকি কমে? ঠিক একই রকম ভাবে এটা কোনো রামসান যদুমধু বলছে না, এটা দুদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কোনো নেতা বলছে না, ভারতের একজন পার্লামেন্টেরিয়ান, একজন ল মেকার, তিনি যদি আজকে দাঁড়িয়ে বলেন এই পরিস্থিতিতে যে আমাদের জমি বাড়বে, আমরা ওদের জমি দখল করব, তাহলে বলুন আজকের পরিস্থিতিতে এইটা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে যাবে নাকি বিরুদ্ধে যাবে? তাহলে যারা আজকে দাঁড়িয়ে আজকে এই রাজনীতিটা করছে, তারা বাংলাদেশের সাধারণ মানুষের, বাংলাদেশের হিন্দু মানুষের জন্য রাজনীতি করছে, নাকি পশ্চিমবাংলার হিন্দু মানুষের 4টে ভোট বাড়িয়ে নেওয়ার জন্য রাজনীতি করছেন? অনন্যা বলার সময় বললেন ওষুধ লেগেছে, ওষুধ লেগেছে, ভাবলাম কোনো প্রেসক্রিপশন পড়ে শোনাবেন, তারপর শুনলাম অঞ্জন চৌধুরীর নাম করে 3বার আই লাভ ইউ বলে বেরিয়ে গেলেন। কিন্তু জিজ্ঞেস করছেন, ওনার যুক্তিটা ভারী চমৎকার। ভারত সরকার কিছু বলার কথা, ভারত সরকার কিছু বলছে না। পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী কেন বলছেন না? যেহেতু এটা জাতীয় রাজনীতির বিষয়, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সরকার চালাচ্ছেন না, তাই ওনার কিছু করার নেই। কিন্তু আমরা বামপন্থীরা যেহেতু ভারত কেন গোটা পৃথিবীর সরকার চালাচ্ছি, তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন না, কিন্তু আমাদেরকে বাংলাদেশে ধর্মঘট ডাকতে হবে। বাবা, আবার এমনিতে হবে না, ধর্মঘট ডাকতে হবে। আর ধর্মঘট ডাকলে সবার আগে মমতা ব্যানার্জি গুন্ডা পার্টি আমাদের পিঠের চামড়া গোটাবে, বলবে বাংলা কর্মসংস্কৃতি সর্বনাশ হয়ে যাচ্ছে, কেন তোমরা ধর্মঘট করছো? এইসব কথাবার্তার কোনো মানে আছে বলুন তো? কিন্তু আমি যে কথাটা বলি তার থেকে আমার মনে হয় অনেক সহজে উনি এক কথা এইটা বলে দিতে পারেন যে প্যালেস্তাইনে হামাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলেন্সকি লড়বে। আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে, এটা আমার কোনো কথা নয়, আমি তার আগে আপনাদেরকে বলি, এই যে বলছেন না যে প্যালেস্তাইন নিয়ে কেন আমাদের প্রাণ কাঁদে, ঋতব্রতদা, প্রাণ খালি একা আমাদের বামপন্থীদের কাঁদে না। স্বাধীনতার আগে মহাত্মা গান্ধী বলেছিলেন, হরিজন পত্রিকায় সম্পাদকীয় লিখেছিলেন, যেখানে বলেছিলেন ইংল্যান্ড যতটা ইংলিশদের, ফ্রান্স যতটা ফ্রেঞ্চদের, যে তুমি ফরাসি সাহিত্য সিনেমা নিয়ে এত চর্চা করো, ইংল্যান্ড যতটা ইংলিশদের, ফ্রান্স যতটা ফ্রেঞ্চদের, প্যালেস্তাইন ততটাই আরবদের। 1938 সালে মহাত্মা গান্ধী বলেছিলেন। এবং এটা খালি মহাত্মা গান্ধী নয়, আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি, নিশ্চয়ই শোনা যাবে, আপনারা এটা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন। गलतफहमी को दूर करने के लिए मैं कहना चाहता हूं कि हम हर एक प्रश्न को गुण और अवगुण के आधार पर देखेंगे, लेकिन मध्य पूर्व के बारे में यह स्थिति साफ है कि अरबों की जिस जमीन पर इजराइल कब्जा करके बैठा है, वो जमीन उसको खाली करना होगी। आक्रमणकारी आक्रमण के फलों का उपभोग करे, ये हमें अपने संबंध में स्वीकार नहीं है। तो जो नियम हम पर लागू है वो औरों पर भी लागू होगा। अरबों की जमीन खाली होना चाहिए, जो फिलिस्तीन है उनके फिलिस्तीनी है, उनके उचित अधिकारों की प्रस्थापना होना चाहिए।
1977 সালে দিল্লির রামলীলা ময়দানে দাঁড়িয়ে এই কথাটা বলছেন অটল বিহারী বাজপেয়ী। আমাদের ওনার বক্তব্যের নির্যাস এই প্রশ্নে ইন্দিরা গান্ধী সরকারের সঙ্গে আমাদের বোঝাপড়ার কোনো ফারাক নেই। প্যালেস্তাইনের জমি ইসরায়েলকে খালি করতে হবে, ওরা দখলদার, এবং ওই জমিতে প্যালেস্তাইনের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। যে কথা 1977 সালে দাঁড়িয়ে বাজপেয়ী বলেছিলেন, সেই কথা বলার জন্য 2025 সালে আমরা দেশদ্রোহী হয়ে যাব? ভারত স্বাধীনতার আগে থেকে, গান্ধী থেকে শুরু করে, বাজপেয়ী থেকে শুরু করে আজকের তারিখ পর্যন্ত ভারতের মানুষ ততটাই প্যালেস্তাইনের মানুষের পক্ষে, যতটা কিনা ভারতের মানুষ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে। আমরা প্যালেস্তাইনের মানুষের পক্ষে আছি, আমরা বাংলাদেশের সংখ্যালঘু প্রত্যেকজন মানুষের পক্ষে আছি। ধন্যবাদ। শতরূপ, শুধু দুটো কথা শ্রমিক দা এখানে নেই বলেই বলছি। সেটা হচ্ছে উনি বলেছেন, এটা যেমন বলেছেন আবার এটাও বলেছেন, সেটা জোর করে নয়, ভালোবাসা দিয়ে, এটা উনার তত্ত্ব, আমি তার মধ্যে যাচ্ছি না। শুধু একটা কথা জিজ্ঞেস আমি বলতে শুনিনি, আপনারা শুনেছেন কিনা জানি না। বলেছেন ভালোবাসা, আমি ভালোবাসা দিয়ে জমি দখল করে নেব, হ্যাঁ এটা উনার তত্ত্ব। কিন্তু আমার প্রশ্ন, ইসরায়েলে ঢুকে যখন হামাস অপহরণ করলো, নারী ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করলো, সেক্ষেত্রেও হামাস তাকে নিন্দে করা আর প্যালেস্তাইনকে বিপ্লবী বলা কোথাও কি একটা বৃহত্তর জায়গায় ইসরায়েলের সেই সমস্ত সহ নাগরিক যারা এই বিশ্বের নাগরিক গ্লোবাল ভিলেজে, তাদের কি কোথাও হেয় করা হয় না? প্রথম কথা হচ্ছে, হামাস একজনেরও কোনো ধর্ষণ করেছেন এরকম কথা কিছু আমেরিকান মিডিয়া ছাড়া কেউ বলেনি। তবে হ্যাঁ, 100 বার হামাসের সঙ্গে ইসরায়েলের যারা অকুপেন্সি চালাচ্ছে তাদের বহু সংঘাত হয়েছে, কয়েকদিন আগেও সংঘাত হয়েছে, কিন্তু এখানে পরিষ্কার ঋতব্রতদা আমাদের নয়। প্রথম কথা হচ্ছে, তুমি এটা আমার থেকে ভালো জানো, হামাসের সঙ্গে প্যালেস্তাইন সরকারেরও সব প্রশ্নে মত মেলে না, সেটা অন্য কথা। কিন্তু এইটার উত্তর বাজপেয়ীজির যে অডিওটা আমি চালালাম, স্পিচটা চালালাম, এখানে পরিষ্কার বাজপেয়ীজি বলেছেন, আপনারা এক্ষুনি শুনলেন, যারা অকুপায়ার আর যারা অকুপায়েড দুজনের বিচার আমরা সমান মানদণ্ডে করব না। অবশ্যই, কিন্তু আমার প্রশ্নটা নেই, আমি প্রশ্নটা শুনেছি, আমি বলি, আমার প্রশ্নটা, আরে আমি তো চলেই যাচ্ছিলাম, তুমি তো প্রশ্নটা বলো। যে আমার বাড়িতে যে জোর করে ঢুকেছে তাকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অধিকারটা আমার গণতান্ত্রিক অধিকার, এইটা কোনো গাজওয়ারি নয়। অবশ্যই, যদি আমার বাড়ি থেকে অকুপায়ারকে ঘাড় ধাক্কা দেওয়ার অধিকার আমার থেকে থাকে, তাহলে প্যালেস্তাইনের মানুষেরও সেই অধিকার রয়েছে, ঠিক যেমন বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরও আত্মরক্ষার, আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। শতরূপ, খুব ভালো লাগছে আপনি অটল বিহারী বাজপেয়ী থেকে গান্ধী, কোন কমিউনিস্ট তরুণ নেতা তাদের কথা উচ্চারণ করছেন, দেখে ভালো লাগছে।